হ্যালো বন্ধুগণ, তোমাদের অসীম ভালোবাসা প্রকাশে আজ আমরা বড় ভাই শালি যখন ক্রাশ সিজন 2 সহ নিয়ে এসেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সবাইকে বড় ভাই শালি যখন ক্রাশ সিজন 2 গল্পটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কি হলো, আর কত দেরি করবি? এই তো হয়ে গেছে, আসছি। জলদি কর, সবাই গাড়িতে ওয়েট করছে তোর জন্য। হয়ে গেছে মা, চলো চলো। নতুন আত্মীয়, ওরা সবাই তোর অপেক্ষায় আছে। এই জন্য তো একটু ফিটফাট হচ্ছে গো মা। এবার চলো। ওহ, তোমাদের তো বলাই হয়নি, আমি সম্রাট। কিছুদিন আগে আমার বড় ভাইয়ের বিয়ে হলো, কিন্তু আমি বিয়েতে আসতে পারিনি। আমার অনার্স ফাইনাল পরীক্ষার জন্য। তাই পরীক্ষা শেষ করে এসেই সবাই মিলে একসাথে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি। শুনেছি ওনারা খুব ভালো পরিবার, আর ভাইয়ের নাকি পিচ্চি একটা শালি আছে। আমার আবার পিচ্চি মেয়ে খুব পছন্দ। আমার ভাইও খুব ভালো বন্ধুর মতো। সব কিছু ঠিকঠাক করে এবার আমরা রওনা দিলাম নিজেদের গাড়িতে। আমি নিজেই গাড়ি চালাতে পছন্দ করি। সে সুবাদে আজ ড্রাইভারকে ছুটি দিয়ে আমি নিজেই গাড়ি চালাবো। গাড়িতে উঠে কি আমার একমাত্র দেবরের কি সাজুগুজু হলো? সাজুগুজু আর কি করলাম বৌদি, আমার তো আর বড় বোন নেই, থাকলে না হয় করতাম। আহারে ভাইটু, এখন চলো জলদি। গাড়ি চালানো শুরু করলাম। অনেকদিন পর শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছি। পরিবেশটা খুবই ভালো লাগছে। কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম বৌদিদের বাসায়। সবাই বাইরে এলো আমাদের নিতে। মা বাবা, ভাইয়া, বৌদি সবাই একে একে নামলো। তারপর আমি নামতেই বৌদি বলল, এই যে আমার একমাত্র দেবর, যার জন্য তোমরা অপেক্ষায় ছিলে। আমি সবাইকে সালাম দিলাম। আন্টি আঙ্কেল সবাই আমাকে আদর করে ঘরে নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আন্টি, পিচ্চিটা কই? পিচ্চিটা কে বাবা? কেন, আপনার মেয়েটা। বলতে না বলতেই পিচ্চি হাজির। কে আমাকে ডাকছে দেখি? আমি পিছনে তাকাতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। এত কিউট একটা মেয়ে, সব কিছু মিলিয়ে অপরূপ সুন্দরী, আর একে কে পিচ্চি মেয়ে বলে? আমি তো পিচ্চিকে ডাকছি, তুমি কে? আমি তো পিচ্চি, মা বলে। ধামরি একটা মেয়ে, পিচ্চি সাজাচ্ছ তাই না? আমি পিচ্চি 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 চিল্লাতে হবে? যাও এখান থেকে, পরে কথা হবে। আমাকে মুখ ভাঙচি দিয়ে এক দৌড়ে বৌদির কাছে চলে গেল। বৌদির দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। তারপর আমাদের জন্য নাস্তা নিয়ে এলো আন্টি। হাজার হলেও একমাত্র তালই বাড়ি, তাই আদর আপ্যায়নের কমতি নেই, আমারও খাবারের কমতি নেই। নাস্তা খাচ্ছি আর বৌদিকে বলছি, তোমার এত বড় একটা বোন আছে, আমাকে বলনি কেন? আমি আরো পিচ্চি মেয়ে ভেবেছিলাম। শোনো, ও পাগলি একটা। ও বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাচ্চামি কমেনি। থাকো একটু, বুঝবে পরে, জ্বালিয়ে মারবে। তবে হ্যাঁ, ওর চুল নিয়ে কিছু বলো না যেন, তাহলে কেয়ামত করে ছাড়বে। তাই নাকি? তবে তো একটু ট্রাই করতেই হবে। নাস্তা শেষ করতেই বৌদির সেই বোনটা এলো আমার সামনে। বলা নেই কিছু নেই, এসেই আমাকে ডাক দিলেন কেন? ও হ্যাঁ, তাই তো। আমি সম্রাট, তোমার বোনের একমাত্র দেবর, আর তোমার দুলাভাইয়ের একমাত্র ছোট ভাই, আর তোমার একমাত্র বেয়াই। তো কেমন আছো বেয়ান সাহেবা? ও আচ্ছা, আপনি সেই মিস্টার লেট, মানে অমলেট। হে হে। আপুর বিয়েতে আসতে পারেননি, তাই এখন আসছেন তাই না? তো বেআইনের নাম তো জানা হলো না। আমি প্রিয়াঙ্কা, নাম তো শুনছেন মনে হয়। এসব পচা নাম শুনি না। ও আচ্ছা, তাই নাকি? মেহমান, তার উপর আবার প্রথমবার এসেছেন, তাই কিছু বললাম না। না হলে কি শুনি? প্রিয়াঙ্কা কি করতে পারে তা বুঝাতাম। শুনলাম তুমি নাকি তোমার চুলের যত্ন খুব নাও। ভাবছি একদিন চুলগুলো আমি একটু যত্ন নিব। খবরদার, আমার চুল নিয়ে একটা কথা বলবেন না, তাহলে আপনার খবর আছে। এই যে বেআইন, ভালো হবে না যদি আমার সাথে লাগতে আসো, বুঝলে? আপনিও লাগতে আসবেন না, বুঝলেন? ঢঙ্গি মেয়ে একটা বলেই প্রিয়াঙ্কার চুল টেনে হন হন করে চলে গেলাম বৌদির কাছে। আমার পিছনে
তেড়ে আসছে আমার ভাইয়ার শালিকা। বৌদির কাছে গিয়ে বললাম, বৌদি, তোমার বোনকে বলে দিও আমার সাথে যেন লাগতে না আসে। সাথে সাথে প্রিয়াঙ্কাও হাজির। মনে হচ্ছে আমাকে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। চোখে মুখে প্রচণ্ড রাগ। আপু, তোমার দেবরকে বলে দিও আমার চুলে যেন হাত না দেয়। ইস, জেনা পাটের আঁশের মতো কটা চুল, তার জন্য এত ভাব। কোনোদিন পাটের ব্যাপারী পাঠিয়ে কিনে নিব, নইলে আগুন দিয়ে পুড়িয়ে লুডুস রেঁধে খাবো। কি বললে শয়তান ছেলে? আপু, তুমি কিছু বলবে না? তোমার এই পিচ্চি বোনটাকে এভাবে বললে আর তুমি চুপ করে হাসছো? বাহ, চমৎকার। এই জন্যই বলে বিয়ের পর মেয়েরা তাদের বোনকে ভুলে যায়। ঠিক আছে, থাক, কিছুই বলতে হবে না। দুজনে ঝগড়াঝাটি দুজনে সামলাও, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি গেলাম। যাও যাও, তোমার এই খাটাস মার্কার দেবরকে আমি একাই টাইট দিতে পারি। আমার বান্ধবীদের আসতে বলতেছি, তারপর বোঝাবো মজা। যে পারার সে একাই পারে। লোকজন খাবার দিতে হয় না, তোমার মতো ডেঙ্গুকে শায়েস্তা করার জন্য একা জমবে না, তাই কয়েকজনই লাগবে। সম্রাটকে শায়েস্তা করা এত সোজা না বেআইন। চ্যালেঞ্জ রইল। তোমার কি বেহাল অবস্থা করবো ভাবতেও পারবো না। চ্যালেঞ্জ দিলাম, আমি সেফ থেকে তোমাকে ঘোল খাবো। প্রথম দেখাতেই একচোট ঝগড়া হয়ে গেল প্রিয়াঙ্কার সাথে। কিন্তু সত্যি বলতে প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে প্রিয়াঙ্কাকে। ওর স্টাইলিশ চুল, টানা চোখ, রেগে কথা বলার পর লাল হয়ে যাওয়া টসটসে গাল, আর সেই রাঙা ঠোঁট জোড়ার কথা আর নাই বললাম। কখনো এতটা সময় নিয়ে কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি। প্রিয়াঙ্কার মাঝে একটা অন্যরকম কিছু আছে, খুব মায়াবী, একদম ক্রাশ খাওয়ার মতো। বৌদি, বিকেলে আমাকে ঘুরতে নিয়ে যাবা, তোমাদের এলাকাটা ঘুরিয়ে দেখব। তোমার ভাইকে আমাকে যেতে দেবে? দেখো না, সারাদিন আমাকে চোখের আড়ালে যেতে দেয় না, আবার ঘুরতে যেতে দিবে? আহ, কত ভালোবাসা। থাক, তাহলে আর তোমার গিয়ে কাজ নেই। আর কি কেউ নেই আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? ও বেয়াই, এত চিন্তা কিসের? তোমার যে কোনো সমস্যা তোমার এই বেআইন আছে না, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব, টেনশন করো না। তাহলে তো আর চিন্তা নেই, দুপুরে খেয়ে তারপর বের হব। প্রিয়াঙ্কার দুষ্টু হাসিটা ভালো করেই বুঝতে পারলাম। হয়তো আমাকে টাইট দিতে কোনো ফোন দিয়ে এঁটেছে, কি জানি কি করে। আমি বারবার এদিক ওদিক শুধু প্রিয়াঙ্কাকে খুঁজছি। ওকে দেখলেই কেন জানি ভালো লাগার অনুভূতি পাচ্ছি। বড় বাড়ি, তাই কিছুটা দূরত্ব রেখে প্রিয়াঙ্কার পিছনে হাঁটছি। উফ, সারাক্ষণ মেয়েদের পিছে কি? ও বেআইন, তুমি ছাড়ো, কিচ্ছু ভালো লাগে না, তাই তোমার কাছে আসি গো। কখন ঘুরতে যাবা? সেটা তো বিকেলে, এখন কি? কখন যে বিকেল হবে? এত তাড়া কিসের? তুমি বুঝবা না গো। ভালো। তোমার বিয়ে কি করে? ওসব নেই আমার, আমি ভালো মেয়ে। তোমার গফ কয়টা গো বেয়াই? ছি, এসব করতে নেই, পাপ হয়। আমি তো নিরীহ মানুষ, ভদ্র ছেলে একটা। উফ, কতটা ভদ্রলোক তা তো দেখলেই বোঝা যায়, যত সব খাটাস মার্কা ছেলে। ওই ওই, একদম চুল ছিঁড়ে ফেলবো কিন্তু। বেশি সাহস হয়ে গেছে, তাই না? সাহস কতটা তা তো পরেই টের পাবা। এখন যাও তো, আমি গোসল করব। একটা খাটাসের সাথে কথা বলে শরীর গন্ধ হয়ে গেছে। ছি ছি, ওয়াক। একটা সুন্দরী মেয়ের কাছে বোল্ড হয়ে গেলাম। অবশ্য ভালোই লাগলো। সোজা চলে গেলাম মার কাছে, গিয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে রাখছি। কি রে, আজ হঠাৎ মার কুলে? ব্যাপার কি? কই কিছু না তো। বুঝি তো, টাকা লাগবে। আরে বাবা না। তো কি শুনি? না, এমনি। ইয়ে মানে, এখানে থাকবা কয়দিন? কাল সকালে চলে যাব। কেন? নতুন আত্মীয়, একদিন থাকলে মানুষ কি বলবে? 2-4 দিন থেকে যাও না। ওলে বাবা, আচ্ছা দেখা যাবে পরে। এখন চল, আর কি খাবার দিবে? ওকে চলো। তারপর সবাই মিলে একসাথে খাবার খেলাম, হাসি ঠাট্টা করে। খুব মজা হলো। ভাইয়া তো বউ নিয়েই বিজি, শালার বউ পাগলা। আমিও একদিন বিয়ে করব।
তারপর দেখাবো। অপেক্ষায় আছি কখন বিকেল হবে। কিছু সময় পর দেখি 3 জন মেয়ে আসলো। প্রিয়াঙ্কার কথাই বুঝলাম ওর বান্ধবী, যাদেরকে দাওয়াত দিয়ে এনেছে আমাকে শায়েস্তা করার জন্য। আমাকে দেখিয়ে কি জানি বলা বলি করতে লাগলো। তবে তার বান্ধবীগুলো খুব কিউট। কাকে রেখে কাকে দেখব বুঝতেই পারছি না। বিকেল 4টার সময় আমার কিউট বিয়ান সাহেবা এসে ডাকতে শুরু করলো। বেয়াই গো, ও বেয়াই, কই গো আমার বেয়াই? কি গো বিয়ান, কি হলো? চলো ঘুরতে যাবা না? চলো একটু রেডি হয়ে আসি। জলদি করো। আমি জলদি রেডি হয়ে আর গাড়ির চাবি নিয়ে বের হলাম। গাড়ির পিছনে ওর 3 বান্ধবী বসলো আর আমার সামনে প্রিয়াঙ্কা। আমি তো ড্রাইভার হয়ে আছি। আমরা সবাই গ্রামের পথ দিয়ে বেশ দূরে চলে গেলাম। নদীর ধারে বিরাট একটা বটগাছের নিচে এসে গাড়ি থামালাম। পাশে বড় একটা পুকুর, আশেপাশে কিছু ফুচকা চটপটির দোকান। সবাই মিলে বসলাম। ওখানে প্রিয়াঙ্কা নিজে গিয়ে 4টা ফুচকার অর্ডার দিল। পরিচিত দোকান বলে কথা, সবার সাথে পরিচয় করিয়ে দিল আমাকে। সবার কথা আর চাহনিতে এক প্রকার যুদ্ধের সংকেত পাচ্ছি। না জানি আজ কি আছে কপালে। 20 মিনিট পর ফুচকা এলো। মামা জিজ্ঞেস করলো প্রিয়াঙ্কাকে, এটা ওনাকে দেন। আমি হাত বাড়িয়ে নিলাম। সবাই খাওয়া শুরু করলো। আমিও একটু ফুচকা নিয়ে মুখে দিতেই চুপ আছি। প্রিয়াঙ্কা বলল, বেয়াই সাহেব, মামার ফুচকাটা জোস, একবার খেলে সারা জীবন মনে থাকবে। আমি কোনো রকম ঠোঁটফাটা হাসি দিয়ে সহমত প্রকাশ করলাম, কিন্তু আমার মুখ খুলল না। কিছু সময় যেতেই আমার চোখ মুখ লাল টকটকে হয়ে গেল। ঘামে সারা শরীর ভিজে যাচ্ছে। প্রিয়াঙ্কা আর ওর বান্ধবী মুচকি হাসি দিয়ে তাদের জয়ের খুশি প্রকাশ করছে। আসলে প্রিয়াঙ্কা অর্ডার দেওয়ার সময় বলে দিয়েছিল আমারটাতে শুধু 20 মরিচ দিয়ে বানাতে। ফুচকার ভিতরে মরিচ দিয়ে ওপরটা ঢেকে দিয়েছে, আর তাতেই প্রথম কামড়টা ভালো করেই সে মরিচের ওপর পড়েছে। আমি এমনিতেই ঝাল খেতে পারি না, আর এমন ঝালমরিচে কামড় দেয় কি অবস্থা হতে পারে তা তো তোমরাও ভালো করে বুঝতে পারছো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। চোখ থেকে পানি পড়ছে। কি গো বেয়াই, খাচ্ছ না কেন? আমার হাতে না খেলে বুঝি ভালো লাগছে না? খাইয়ে দিতে হবে। আমি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে জোরে চিল্লিয়ে জলের জন্য ছুটে গেলাম মামার কাছে। ওরা সবাই মিলে খুব হাসাহাসি করছে, সাথে আশেপাশের সবাই। কিন্তু জল খেয়েও আমার ঝাল কমলো না। চলে এলাম গাড়ির কাছে। বড় পুকুরের পাড়ে দাঁড়িয়ে জিভ বের করে লালা ফেলছি যাতে ঝালটা কমে। বাধ্য হয়েই নিজের ভুলের মাসুল দিতে হচ্ছে। ওরা সবাই চলে এলো আমার কাছে। আরে বেয়াই, বুঝি খুব ঝাল লেগেছে? বেচারা, ঝাল খাবা ভাইয়া? আমি কিছু না বলে চুপ করে আছি। হঠাৎ 4 জন মিলে আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। বেয়াই, পুকুর থেকে একটু ডুব দিয়ে আসো, সব ঝাল চলে যাবে। ওরা সাকসেস ওদের যুদ্ধে। আমার অবস্থা তখন নাজেহাল। কাদা পানিতে ভিজে আবার ঝালে আদামরা হয়ে গেছি। ওরা সবাই খুব মজা নিল। আমি কোনো রকমে উঠে এলাম উপরে। লজ্জায় ওদের দিকে তাকাতেই পারলাম না। মাথা নিচু করেই বললাম, ইট মারলে পাটকেল খেতে হয়। তারপর চলে এলাম বাসায়। গাড়ি থেকে নামতেই বাড়ির সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। বৌদি আর ভাইয়া এসে বলল, জানতাম এমন কিছু একটাই হবে। এত যত্ন করে নিয়ে গেল আমার বোনটা, আর কি হাল করে নিয়ে এলো। এর পরিমাণ কতটা খারাপ হতে পারে তা তোমরাও বুঝবে বলে দিলাম। আমার মতো একটা নিরীহ পোলারে এমন নাকানি চুবানি খাওয়ানো প্রতিশোধ আমিও নিব। কোনো রকমে ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মুখ লাল হয়ে গেছে। বৌদি ফ্রিজ থেকে দই এনে দিল। খেয়ে অনেকটা শান্তি পেলাম। প্রিয়াঙ্কাকে আমি ছাড়বো না। ওর কি হাল করব তাও জানে না। এখন কিছু বলবো না। হঠাৎ আমার রুমের দরজার সামনে প্রিয়াঙ্কা হাজির। ভেতরে আসতে পারি বেয়াই?
হাতের ইশারা করে আসতে বললাম। তা এখন কেমন বোধ হচ্ছে বেআই? প্রেম প্রেম বোধ হচ্ছে বেআইন। মানে কি? কিছু না, ঝালের প্রেমে পড়েছি। আরো খাবা? না, এবার খাওয়াবো। এক লাফে উঠে দরজা আটকে দিয়ে প্রিয়াঙ্কার চুলের ভেতর হাত দিয়ে জড়িয়ে নিলাম। তারপর ওর গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো আমার ঠোঁটের দখলে নিয়ে চোখ বন্ধ করে লিপ কিস করতে শুরু করলাম। প্রিয়াঙ্কা আমাকেই ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। কিছু সময় পর প্রিয়াঙ্কার সেই জোরটুকু আর থাকলো না, নিস্তেজ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর প্রিয়াঙ্কাকে ছাড়লাম আমার বাহু ডোর থেকে। ও বিছানায় বসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও মনে হয় কল্পনাও করতে পারেনি আমি এমন কিছু একটা করব। কি বেআইন, এখন কেমন বোধ হচ্ছে? এটা তুমি কি করলে? কেন, ঝাল খাওয়ালে তো, তাই মিষ্টিটা পাওনা ছিল, সেটাই আদায় করে নিলাম আর কি। কুত্তা হারামি শয়তান লুচ্চা ছেলে, আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। আমি আবার ওকে জড়িয়ে ধরে বললাম। ছাড়তে কে বলল? ধরে রাখো। ছাড়ো আমাকে, এর শোধও আমি তুলবো। আমিও তো রেডি আছি বেআইন। ঠোঁট মুছতে মুছতে প্রিয়াঙ্কা হনহনিয়ে বের হয়ে গেল। আমি বিছানায় শুয়ে একটু রিল্যাক্স ফিল করছি এখন। প্রতিশোধের আগুন কিছুটা জ্বালাতে পেরেছি। এখন সারা রাত আমাকে নিয়ে ভাববে মেয়েটা। বৌদি একটু পর রুমে এসে জিজ্ঞেস করলো, সম্রাট, কি অবস্থা এখন? ঠিক আছে তো? বৌদি, একটু আগে একটা বড় মিষ্টি খেলাম, এখন আর ঝাল লাগছে না। কি মিষ্টি খেলে? খেয়েছি, দুনিয়ার সবচেয়ে ভালো মিষ্টি। কি জানি বাপু, তোমার কথার আগামাথা খুঁজে পাই না। তোমার বোনটা কই? সাবধানে থাকতে বলো। তুমি সাবধানে থাকো ওর থেকে, না হলে আবার কি করবে কে জানে। কিন্তু তুমি কিছু মনে করো না, ও তো এখনো ছোট। তোর কি যে বলো ভাবি, বেআইন তো বেআইয়ের সাথে একটু দুষ্টুমি করবেই, এটাতে মনে করার কি আছে? তা তো ঠিক। গিয়ে দেখো তোমার বোন কি করে। আচ্ছা থাকো তুমি। বৌদি চলে গেল প্রিয়াঙ্কার রুমে। আমার পিচ্ছি বোনটা কি করে রে? কথা বলবো না আমার সাথে। কেন কেন, কি হলো? তোমার দেবর একটা পচা, ওর সাথে কথা বলবো না আমি। কি করলো সে? তুই তো নাজেহাল অবস্থা করলি। আরো কি করেছে জানো? কি করেছে? না থাক, কিছু না, ওকে আমি ছাড়বো না। কি হয়েছে বল আমাকে। বললাম তো কিছু না। বৌদি রুম থেকে বের হতেই আমি প্রিয়াঙ্কার রুমের দরজায়। কি বেআইন, খুব রাগ হচ্ছে নাকি? চুপ, কোনো কথা বলবা না আমার সাথে। আহা গো, রাগে শরীর জ্বলছে, দাঁত কটমট করছে, আমাকে খুব মারতে ইচ্ছে করছে, তাই না? এমনটাই যদি হয় তবে তুমি আমার প্রেমে পড়ে যাবে কিন্তু। ওই বেশি ভালো হবে না কিন্তু। সত্যি, খুব বেশি রাগ প্রেমের পূর্ব লক্ষণ। প্রচুর লক্ষণ। প্রিয়াঙ্কা কারো প্রেমে পড়বে না। সেটা তো কয়দিন পরেই বুঝতে পারবে। তোমার মতো খাটাস মার্কা ছেলের প্রেমে পড়বো আমি? কোনোদিনই না। প্রেম তো 2 দিনের হয়, ভালোবাসাটা সারা জীবনের। যাক, তোমার বুদ্ধি আছে, এটা ভালো একটা গুণ। তুমি যে আমাকে সারা জীবন ভালোবাসতে চাও শুনে ভালো লাগলো বিয়াই। ওরে শয়তান ছেলে, ভাগো এখান থেকে এক্ষুনি। আরে যাচ্ছি, এত রাগের কি আছে শুনি? না গেলে কিন্তু আপু ভাইকে ডেকে বকা খাওয়াবো। তাই নাকি? তাহলে তো যাবই না। ডাকো, ভাই বৌদিকে দেখি কে কি বলে আমাকে। আপু, ভাইয়া। ডাকো। বৌদি এসে জিজ্ঞেস করলো, কি রে ডাকছিস কেন? প্রিয়াঙ্কা কিছু বলার আগেই আমি ফ্লোরে বসে এমন একটা ভাব করলাম যে খুব ব্যথা পাইছি। উফ বৌদি, প্লিজ আমাকে ধরে উঠাও। ও মাগো। আরে সম্রাট, কি হয়েছে তোমার? আর বলো না, তোমার এই ডাইনি বোন আমাকে আবার। থাক, বলতে হবে না, বুঝেছি। ওই পিচ্ছি শয়তান, কি পেয়েছিস আমার আদরের দেবরকে? হ্যাঁ, একের পর এক মেরেই যাচ্ছিস। একটা মাইট দিব যদি আবার সম্রাটকে কিছু করিস।
আপু বিশ্বাস করো, আমি কিছুই করিনি তোমার এই শয়তান দেবরকে। ও এমনি এমনি বলছে। চুপ, একটা কথাও বলবি না আর। দেখো তো কিভাবে পড়ে ব্যথা পাইছে। আমি আরো তোমাকে ডাকছি ওর নামে। থাক, হইছে। আর যদি ওর পেছনে লাগছিস তবে তোর খবর আছে। সম্রাট, আসো আমার সাথে। চলো বৌদি, তোমার এই দরজাল বোন আমাকে মেরেই ফেলবে। আমি প্রিয়াঙ্কার দিকে শয়তানি হাসি দিয়ে চোখ মারছি, আর প্রিয়াঙ্কাও হাতের ইশারায় বোঝাচ্ছে আমাকে গলা টিপে মারবে। বৌদির সাথে রুম পার করেই ওনাকে ভাইয়ার রুমে পাঠিয়ে আবার দৌড়ে এলাম প্রিয়াঙ্কার রুমে। এখনও রাগে কটকট করছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরে মুখে হাত দিয়ে চেপে ঘাড়ে কিস করতে করতে কানের কাছে আস্তে করে বললাম, ডাইনি মেয়ে, তোমার ঘুম আমি হারাম করবই। তারপর প্রিয়াঙ্কাকে ঘুরিয়ে ওর গোলাপি ঠোঁটের স্বাদটা আবার নিলাম। তারপর বিছানায় ধাক্কা দিয়ে ফেলে চলে এলাম মার কাছে। মা, একটা কথা বলবো, রাখবা? কি কথা? বলছি যে আমাদের সাথে প্রিয়াঙ্কাকেও নিয়ে যাবা বেড়াতে আমাদের বাড়িতে? আচ্ছা, এই ব্যাপার। হঠাৎ তো টান বাড়লো যে ওর জন্য? না, এমনি। বলে দেখবো। না না, কথা দাও। আচ্ছা আচ্ছা। খুশিতে নাচতে নাচতে চলে গেলাম বৌদির কাছে। বৌদি, একটা কথা বলবো? বলো। কালকে সকালে বাড়ি যাবা তো? কে কে যাবা? কেন, আমাদের সাথে শুধু প্রিয়াঙ্কাই যাবে। ও থাকবে কিছুদিন। কি বললে, সত্যি? কেন? না গো, এমনি, ভালোই হবে। এবার খাবার টেবিলে চলো। ওকে। মেঘনা চাইতেই বৃষ্টির খবরটা পেয়ে আনন্দে আমার যায় যায় অবস্থা। এবার ভালো করেই টাইট দিতে পারবো প্রিয়াঙ্কাকে। টেবিলে বসতেই প্রিয়াঙ্কা আমার বিপরীতে বসলো, আমার দিকে রাগ নিয়ে তাকিয়ে আছে। খাবার খেতে শুরু করে প্রিয়াঙ্কা। পায়ে স্লাইড করছি, তাতে তার চেহারাটা দেখার মতো ছিল। অসাধারণ সৃষ্টি, বেশ মাখো মাখো ব্যাপারটা। আজ দুটো কিচেই প্রিয়াঙ্কার ঘুম হারাম হবে। কালকে থেকে ডোজ আরও বাড়বে। খাবার শেষ করে রুমে গেলাম শোবার জন্য। দরজা আটকানোর প্রয়োজন মনে করলাম না। রাত তখন 12টার কাছাকাছি হবে। সবাই ঘুমে ভিভোর। হঠাৎ জানালায় কারো উপস্থিতি টের পেলাম। তারপর পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। আমি চুপ করে আছি। কিছুটা ভয় পেলেও বাইরের কেউ হবে বলে মনে হচ্ছে না। হঠাৎই একটা টর্চ জ্বালিয়ে আমার চোখে ধরে রেখেছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই কে রে? কোনো কথা না বলে এক জগ পানি ঢেলে দিল আমার উপর। আমি লাফিয়ে উঠলাম। আচমকা পানি লাগাতে এবার একটু হকচকিয়ে গেছি। চিল্লিয়ে ডাক ছাড়লাম চোখ বন্ধ করে। কিছু সময় পর বৌদি আর প্রিয়াঙ্কা এলো। সবার কাঁচা ঘুমের চোখ, কিন্তু প্রিয়াঙ্কার চেহারা দেখে বোঝা যাচ্ছে তার ঘুমন্ত চেহারা না। আর সেই আগে এসে জিজ্ঞেস করলো, কি হলো বিয়াই, এত রাতে কি হয়েছে? ভাবে চিল্লাচ্ছ কেন? আমি আর কি বলবো, দুজনেই আমার এই অবস্থা দেখে ওরা এমনিতেই লজ্জিত, তবে কি করলো এটা নিয়ে চিন্তিত। আমি আর বৌদি দুজনেই বুঝলাম কাজটা আর কেউ নয়, ডাইনি প্রিয়াঙ্কাই করেছে। শুধু বললাম শোধ আমিও নিব। তারপর অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাতটুকু শুধু প্ল্যান করতে করতেই কাটলো। সকালে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আজ প্রিয়াঙ্কার সাজুগুজু দেখে মন চাইছিল বউ বলে জড়িয়ে ধরি। খুব সুন্দর লাগছে, সাদা জামা, তার উপর লাল লিপস্টিক ঠোঁটের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সাথে কাজল কালো চোখ, কিলার লুক। গাড়ি চালাবো না লুকিং গ্লাসে ওকে দেখবো বুঝতেই পারছি না। অনেক মায়ার বাধা পেরিয়ে বাড়িতে এলাম, কিন্তু তারপরেই আমি বেরিয়ে গেলাম বাসা থেকে। দুপুরের পর বাসায় ফিরে দেখি ডাইনিটা আমার রুমে গিয়ে আমার ডায়েরি, টেবিল, আমার সাজানো সব কিছু খুঁটে খুঁটে দেখছে। কি আজব! এই ডাইনি, আমার রুমে কি করছো? আউ, কই? কি কিছু না তো। তাহলে এখানে কি করছো শুনি? অনুমতি ছাড়া কারো পার্সোনাল জিনিস দেখতে নেই।
এটা জানো না? উফ, যে না পার্সোনাল জিনিস তার আবার অনুমতি, যত সব। বেশি কথা বলে সব ভেঙে চুরে চলে যাও। আচ্ছা তাই নাকি? এখন কিন্তু তুমি তোমার বাসায় নেই, আমার বাসায় আছো, তাই আমার কথা মতোই তোমাকে চলতে হবে। এবার প্রিয়াঙ্কার মনে ভয় ঢুকলো। সত্যি তো, এখন চাইলেও সব কিছুই করতে পারবে না। আর আমিও এই ভয়টাই কাজে লাগাবো প্রিয়াঙ্কাকে টাইট দিতে। শোনো ডাইনি রাক্ষসী দজ্জাল মেয়ে, 2 দিন আমাকে তোমার বাসায় অনেক জ্বালাইছো। এবার বুঝবা সম্রাটকে কাদা পানিতে চুবানো, ঝাল খাওয়ানো আর রাতে পানি ঢালার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। কি 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 করবা তুমি? সময় হলে বুঝবা সুন্দরী। আন্টিকে সব সত্যি বললে তোমাকে পিটাবে, তখন বুঝবা। যাও না, বলো দেখি কি করতে পারো। এখন একটা কাজ বাকি আছে। আমাদের বাসায় এলে কিন্তু তোমাকে তো অভিনন্দন জানানো হয়নি। কি করে? চোখ বন্ধ করো। কেন কেন? আরে করো না। আচ্ছা করলাম। উম, ওই শয়তান ছেলে আবারও। আমার যখনই মন চাইবে তখনই দিব। আমি চলে যাব এখনই। ইস, বললেই হলো নাকি? আপুকে বলবো আমি থাকবো না। ওকে, দেখি কি করো। যাও আমার রুম থেকে। আপু। কিছু সময় পর বৌদি রুমে এলো। কি হয়েছে আবার তোর? আরে বৌদি, কি পাগলি বোন তোমার, দেখো কি করছে? আমি যদি ওকে বিকেলে ঘুরতে নিয়ে না যাই তাহলে নাকি ও চলে যাবে এক্ষুনি বাড়িতে। বলে বাবা, তাই নাকি? না না, শোনো আপু। থাম, তুই আর কিছু বলতে হবে না। সম্রাট তোকে নিয়ে ঘুরতে যাবে, এবার খুশি তো? আমি যাব না ওর সাথে। তুই যাবি, না গেলে তোকে পিটিয়ে তারপর পাঠাবো। এখন খেতে চল। বলেই বৌদি চলে গেল। আমি প্রিয়াঙ্কার দেখি তাকিয়ে হাসছি। ওই শয়তান ছেলে আবারও মিথ্যা কথা বলে আপুর কাছে বকা খাওয়ালে। আর ঘুরতে যাওয়ার পারমিশনও নিয়ে নিলাম। ভালো হলো তাই না? কচু হলো। তোমার সাথে আমি যাব না, তুমি অনেক পচা। কিছু হলেই শুধু আমাকে ওইটা দাও, আমার কেমন জানি হয়। কি দেই? আর কেমন হয় তোমার বিয়াই? বলবো না। তার মানে প্রেমের করি ফুটতে শুরু করেছে? ইস না। তবে কি শুনি? কিছু না। প্রিয়াঙ্কা একটু মুচকি হাসি দিয়ে আমাকে ওর বড় নখের চিমটি দিয়ে দৌড়ে চলে গেল। আমি বিছানায় ধপাস করে শুয়ে হাত পা ছড়াছড়ি করছি। তার মানে প্রিয়াঙ্কা আমাকে একটু একটু ফিল করছে। ইয়াহু, প্রথম প্রেমে পড়লে যা হয় আমিও সেই রকমই করছি। আয়নার সামনে দাঁড়িয়ে আমার লম্বা চুলে হাত দিয়ে নেড়ে বললাম, সম্রাট, তোর এখন প্রেমের সময় শুরু হয়েছে, সাবধানে থাকিস। চলে গেলাম ওয়াশরুমে গোসল করব। শাওয়ার ছেড়ে গান গাচ্ছে জোরে জোরে। হঠাৎই মা এসে দরজায় টোকা দিচ্ছে। সম্রাট, এত জোরে গান গাইছিস কেন? তোর বাবা বাসায়, তাড়াতাড়ি খেতে আয়। আসতেছি। গোসল করে ভালো মতো পারফিউম লাগিয়ে টেবিলে বসলাম। বৌদি বলল, খেতে বসছো, তাও পারফিউম লাগিয়ে আসতে হলো? হায় রে, আরো কত কি যে দেখবো এ জামানায়। আমাদের সময় বাপু এসব ছিল না। আহা, কি ব্রিটিশ মহিলা রে! ছিল না তো এখন আছে। আর এখন তো আমার ইয়ের সময়। ইয়ের সময় মানে? না না, কিছু না। আচ্ছা, দেবর আমার আজ খুব খুশি যে। আপু ভাইয়ের বুড়ো বয়সে ভীমরতিতে দিতে। নাস্তা টেবিলে একরকম ঝগড়া হয়ে গেল প্রিয়াঙ্কার সাথে। নাস্তা শেষ করে এসেই শুয়ে পড়লাম। আর সাথে সাথে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে, সে স্বপ্নের ভালোবাসার নীল শহরে। সকালবেলা ঘুম ভাঙল বৌদির ডাকে। এই যে মিস্টার ঘুম বাবু, ঘুম কি ভাঙলো নাকি জল ঢালতে হবে? বৌদি, দিলা তো তুমি স্বপ্নটা ভেঙে চুরমার করে। কি এমন স্বপ্ন দেখছিলে যে মনটা খারাপ হয়ে গেল?
আর একটু হলেই তোমার বোনটাকে মিষ্টিটা খাওয়াই দিতে পারতাম। এখানে বসে বসে তুমি মিষ্টি খাওয়াতেই থাকো, আর ওইদিকে আমার বোন চলে যাচ্ছে, সেই খবর কি আছে মিস্টার ঘুমবাবু? কি বলছো এসব? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ওকে। নিমিষে মনটা শীতল হয়ে গেল। ভাবলাম কি আর হলো কি। শালা 2 দিনের জন্য কেউ বোনের বাসায় আসে? এইসব বলতে বলতে বের হলাম। দেখি প্রিয়াঙ্কার বাবা এসেছে প্রিয়াঙ্কাকে নিতে। শালা এখানেও ভাগ বসাতে পারলাম না। ধ্যাত। এই যে বেআই, আসি, ভালো থাকবেন। সেই দিন আর কিছু ভালো লাগছিল না। প্রিয়, রাখবে কি আর একটিবার এই হাতে তোমার হাত? বাসবে কি ভালো আর একটিবার সে আগের মতো? কেন জানি মনে হচ্ছে প্রিয়াঙ্কাকে হারিয়ে ফেললাম। এই কয়দিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি প্রিয়াঙ্কাকে। একটা ফোন দেই, তাহলে মনটা একটু হালকা হবে। মনে হয় বেশি ইমোশনাল হয়ে গিয়েছি। হ্যালো, কে আপনি? আমি সম্রাট। এখন ফোনেও ঝগড়া করতে চান নাকি? একদমই না। কি করো? আমি এখন হাঁপাচ্ছি। কেন? হাঁপানোর কি আছে? আর বলো না, একটু নাচলাম। তুমি নাচতেও পারো? তেমন পারি না। আচ্ছা, হঠাৎ চলে গেলে যে? এক্সাম চলে আসছে তো তাই। এভাবেই চলছিল। আমি মনে হয় প্রিয়াঙ্কাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই, আজকে তোমার কলেজে যাব। সে আসো, কিন্তু কেন আসবে সেটা বলো। সেটা না হয় পরেই জানতে পারবে। আমি প্রিয়াঙ্কাদের কলেজে চলে গেলাম। অনেকক্ষণ ধরে কলেজের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু মহারানী এখনো আসছে না কেন? ওই তো প্রিয়াঙ্কা আর কিছু মেয়ে আসছে, সবগুলোই কম বেশি সুন্দর, তবে প্রিয়াঙ্কা মনে হয় একটু বেশি সুন্দর। প্রিয়াঙ্কা আমাকে দেখেই আমার দিকে আসলো, সাথে তার বান্ধবীগুলো। কিন্তু প্রিয়াঙ্কার বান্ধবীরা আসলে তো আমার কাজের কাজ কিছুই হবে না। আরে তুমি এখানে? কেন? আমার তো আজ এখানেই আসার কথা ছিল। আরে আমি তো ভাবছিলাম তুমি আমার সাথে মজা করছো। প্রিয়াঙ্কা, তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? তার আগে একটু ওই জায়গায় চলো, একটা ফাঁকা জায়গা দেখিয়ে দিয়ে। কেন? এখানে বললে কি হবে? তখন প্রিয়াঙ্কার বান্ধবীগুলো বলল, আরে গাদি, ভাইয়া মনে হয় তোকে কোনো গোপন কথা বলতে চায়। এই দেখছো তোমার বান্ধবীগুলো কত বুদ্ধিমান, কিন্তু তোমার কোনো বুদ্ধি নেই। এত কথা না বলে চলো ওই জায়গাতেই। তারপর আমি আর প্রিয়াঙ্কা ফাঁকা জায়গাতে চলে গেলাম। হ্যাঁ বলো, তুমি কি বলবে? আমি আগে থেকেই ব্যাগে প্লাস্টিকের গোলাপ ফুল রেখে দিয়েছিলাম, কারণ প্রাকৃতিকটা আনলে এতক্ষণে শুকিয়ে যেত। আমি ফুল বের করে হাঁটু গেড়ে বসে ফুলগুলো প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দিয়ে বললাম, প্রিয়াঙ্কা, আমি তোমাকে ভালোবাসি। প্রিয়াঙ্কা আমার কথা শুনে মনে হয় তেলে বেগুনে জ্বলে উঠল। আরে তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা তো ঠিকই আছে। তাহলে আমাকে এইভাবে প্রপোজ কেন করলে? ভালোবাসি, তাই করেছি। কিন্তু আমি ভালোবাসি না। আরে আমি তো ভালো মনে তোমার সাথে কথা বলতাম, আর তুমি সেটাকে কি করলে? এইভাবে তুমি প্রতিদান দিবে সেটা যদি আমি জানতাম, তাহলে আমি কোনোদিনই তোমার সাথে কোনো কথাই বলতাম না। আরে তুমি অমন ভাবে কেন বলছো? তো কেমন ভাবে বলবো শুনি? আর শুনো, আমি তোমাকে ভালোবাসি না, আর আজ থেকে তুমি আমাকে কখনো ফোন দিবা না। চললাম। এই কথা বলে প্রিয়াঙ্কা চলে যেতে লাগলো। আমিও আটকালাম না, কারণ প্রিয়াঙ্কা এখন খুব রেগে আছে। সেদিনের মতো আমি বাসায় চলে আসলাম। রাতে প্রিয়াঙ্কাকে কল দিলাম। কল রিসিভ করেই বলতে শুরু করলো, ওই, তোকে না বলেছি আমাকে আর কখনো ফোন দিবি না? তাও কেন ফোন দিয়েছিস? আমার কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই তো দিলাম। কথা বলার ইচ্ছা থাকলে অন্য মেয়ের সাথে কথা বল না। আমাকে ফোন কেন দিয়েছিস? আমি তো অন্য কাউকে ভালোবাসি না, আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, তাই। আর তুই আমাকে ভুলেও ফোন দিবি না। এই কথা বলে প্রিয়াঙ্কা কল কেটে দিল। আমি আবার ফোন দিলাম, কিন্তু এ কি,
ফোন অফ করে রেখে দিয়েছে। পরদিন আমি আবারও প্রিয়াঙ্কাদের কলেজের সামনে চলে গেলাম, কিন্তু আজ প্রিয়াঙ্কা আমাকে দেখে অন্যদিকে হাঁটা শুরু করে দিল। আমি পিছন পিছন যেতে লাগলাম। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা পেছন ঘুরে আমাকে উদ্দেশ্য করে বলছে, এই আপনার সমস্যা কি? আমাদের এমনভাবে ফলো করছেন কেন? প্রিয়াঙ্কার কাছ থেকে আপনি ডাকটা শুনে কিছুটা অবাক হলাম। এই, তুমি আমাকে আপনি করে কেন বলছো? সেটা আমার ইচ্ছা হয়েছে তাই বলছি। আমি সেই দিন সবার সামনেই বলে দিলাম, প্রিয়াঙ্কা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমাকে এমনভাবে ফিরিয়ে দিও না প্লিজ। ওই আপনার সাহস তো কম নয়। শুনেন, এখন এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি লোক ডাকতে বাধ্য হব। আর কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে আসলাম আমি। পরপর 13 দিন প্রিয়াঙ্কার কলেজে গিয়েছি আর প্রিয়াঙ্কাকে প্রপোজ করেছি, কিন্তু প্রতিবার আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ প্রিয়াঙ্কার মুখোমুখি হবই। আজ যদি রাজি না হয় তবে জড়িয়ে ধরব, যা হবার তাই হবে। আমি এত কিছু জানি না, শুধু এটুকু জানি প্রিয়াঙ্কাকে রাজি করাতেই হবে। আমি আজ কলেজের সামনে একটু আগে থেকেই এসে দাঁড়িয়ে আছি। প্রিয়াঙ্কা আসছে, কিন্তু প্রতিদিনের মতো আজকেও আমাকে দেখে সেখান থেকে চলে যেতে লাগলো। তাই আমি দৌড়ে সামনে গিয়ে, কি ব্যাপার, আপনি আমাদের পথ আটকালেন কেন? প্লিজ বোঝার চেষ্টা করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। উফ, আপনার এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে, আর আমার উত্তর দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে। শুনুন, আমাদের যেতে দিন। আর যদি আমি না সরে দাঁড়াই তাহলে কি হবে? ধাক্কা মেরে সরিয়ে নিব, তাই বলছি পথ ছাড়ুন। না, আমি ছাড়বো না। তারপর যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্রিয়াঙ্কা ওর গায়ের সমস্ত শক্তি দিয়ে আমাকে ধাক্কা মারলো, আর আমিও ঝোঁক সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেলাম। পড়লাম, এমনভাবে পড়লাম হাতের জামা ছিঁড়ে হাতের অনেকটা কেটে গেল, আর পায়ে একটু বেকায়দায় পড়তেই মনে হয় মচকে গেছে। আমি পড়ে গেছি, হাত থেকে রক্ত পড়ছে। তখন প্রিয়াঙ্কার 2 বান্ধবী এসে আমাকে ধরলো। একজন হাত চেপে ধরে আছে যেখান থেকে রক্ত বের হচ্ছিল, আর একজন আমাকে উঠিয়ে বসিয়েছে। তুই কি মানুষ? মানুষকে কেউ এমন ভাবে ধাক্কা মারে? আরে ওকে বলে লাভ নেই, ওর মন বলে কিছু আছে নাকি? একটা ছেলে এতদিন ধরে ভালোবাসার কথা বলছে, আর ও? তবে প্রিয়াঙ্কা শুন, তুই আজকে যেটা করলি না, সেটার পর তোকে আমার বান্ধবী ভাবতেও লজ্জা লাগছে। প্রিয়াঙ্কা আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, একদম নীরব হয়ে গেছে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এসব করিনি। ইচ্ছে করে করেছিস নাকি অন্য কিছু, সেটা তো আমরা ভালো করেই বুঝতে পেরেছি। আরে এখন এইসব না বলে আগে চল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, গাড়ি ডাক। গাড়ি ডাকা হলো। আমার হাত আর পা খুব ব্যথা করছে। এই আমিও তোমাদের সাথে যাব। আরে শুন, আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি না যে তোকে সাথে নিয়ে যাব। এমন ভাবে কেন বলছিস? আমার জন্যই তো এত কিছু হলো। ব্যথায় ততক্ষণে আমি কান্না করে দিয়েছি। আরে এখন আর কথা বলে লাভ নেই, দেখতে পাচ্ছিস না ভাইয়া ব্যথায় কেমন করছে। আমি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে দেখি ওর চোখের জল ছলছল করছিল। হ্যাঁ সেটাই, চল আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এই প্লিজ, আমাকে তোরা সাথে নিয়ে চল না, আমি তো তোদের বান্ধবী। শোন, এখানে আমাদের ফ্রেন্ডশিপের কোনো কথা উঠাবি না, এখানে কথা হচ্ছে মানবতার। যদি তোর মনে ন্যূনতম মানবতা থাকতো তাহলে তখন অমন ভাবে ধাক্কা মারতে পারতি না। তারপর ওরা আর প্রিয়াঙ্কাকে সাথে নিল না। ব্যথায় আমি শেষ হয়ে যাচ্ছি। ডাক্তার দেখানোর পর আমি তখনও ভালো করে হাঁটতে পারি না। ডাক্তারের কাছ থেকে আমরা বের হলাম। বের হবার পর তাদের সাথে কিছু কথা হলো। শুনুন, ও আপনাকে ভালোবাসে না, তাই আপনার উচিত ওকে ভুলে যাওয়া। আচ্ছা, একা বাসায় যেতে পারবেন তো? ডাক্তার তো বললো পা নাকি মচকে গেছে। হ্যাঁ পারবো। তখন তাদের সাথে মাত্র একটু হেঁটেছি, পায়ের ব্যথায় আমি
বসে পড়লাম। কি হলো আপনার, বসে পড়লেন কেন? না মানে পায়ে খুব ব্যথা করছে। রিমা, তুই একটু ওকে বাসায় দিয়ে আয়। আমার না এখন বাসায় ফিরতেই হবে, না হলে মা চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে। মেঘা চলে গেল আর রিমি আমাকে ধরে আছে। আমার কেমন জানি লজ্জা লাগছে। একটা মেয়ের কাছ থেকে সাহায্য নিচ্ছি তার জন্য। বাসায় আসার পর কাউকে কিছু বললাম না, সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বৌদি এসে ডাকতে শুরু করলো। সম্রাট, তোমার ফোন বাজছে, ফোনটা ধরো। ধরতেছি। হ্যালো। কিসের হ্যালো? তাড়াতাড়ি ফেসবুকের ইনবক্স চেক করো। কি মেয়ে রে বাবা, প্রপোজ করলাম রাজি হলো না, আর এখন জেদ দেখাচ্ছে। কি হলো, কথা কানে যায় না? কি আছে ফেসবুকে? সেটা তুই ফেসবুকে গেলেই বুঝতে পারবি। আমি কল কেটে দিলাম, তারপর ফেসবুকে ঢুকে ইনবক্স চেক করলাম। আরে প্রিয়াঙ্কা আমাকে এই ছবিগুলো কেন দিয়েছে? আর ছবিগুলো প্রিয়াঙ্কা কখন তুললো? আমি আর রিমি রিস্কাতে যখন যাচ্ছি তখন তোলা হয়েছিল ছবিগুলো। আমি আবার প্রিয়াঙ্কাকে ফোন দিলাম। ওই, আপনি আমাকে ওই ছবিগুলো কেন দিয়েছেন? সেটা পরে বলছি, আগে বল তুই হৃদয়কে চিনিস? কোন হৃদয়ের কথা বলছো তুমি? আরে আমাদের এলাকায় একটা গুন্ডা টাইপের ছেলে। না, আমি চিনি না। শুন, ওই হৃদয় রিমাকে পছন্দ করে, আর যদি দেখে তোরা এমন ভাবে রিক্সাতে করে ঘুরে বেড়াচ্ছিস তাহলে তো তোর 12টা বাজিয়ে দিবে। প্রিয়াঙ্কার কথা শুনে কিছুটা ভয় পেলাম, কারণ আমি হলাম বাবা মার পিচ্চি ভদ্র ছেলে। ওইসব ঝামেলায় আমি জড়াতে চাই না। আমি তখন নরম গলায় প্রিয়াঙ্কাকে বললাম, এই আপনি কি করতে চাচ্ছেন ছবিগুলো দিয়ে? তেমন কিছুই না, ছবিগুলো হৃদয়কে দিয়ে দিব আর তোর ফ্যামিলিকে দেখিয়ে দিব। প্লিজ এমন করবেন না, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা করবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আমি সব শর্ত মানতে রাজি আছি। তাহলে আমাকে তুমি করে বলতে হবে। আমি মনে মনে ভাবছি, আরে আমি তো এটাই চাই, প্রিয়াঙ্কাকে সব সময় তুমি করে বলবো, কিন্তু আপনি তো না করেছিলেন। আগে না করেছি, এখন তোকে বলতে বলছি। যদি নিজের ভালো চাস তাহলে বলবি, আর যদি তুই নিজের ক্ষতি চাস তাহলে তোর কোনো কথাই থাকলো না। না না, আমি আপনার সত্য মানতে রাজি আছি। এই তো গুড বয়। তাহলে একবার তুমি করে বলো তো। তুমি? আরে গাধা, তুমি কিছু জিজ্ঞেস করো। তুমি কি করো? এই তো একটা গাধার সাথে কথা বলছি। গাধা মানে? কার কথা বলছো তুমি? সেটা তুমি বুঝবে না গো। শুনো, কাল একবার আমার কলেজে আসবে। কেন? তোমার কলেজে গিয়ে আমি কি করব? উফ, তোকে না মেরে ফেলতে ইচ্ছা করছে। শুন, তুই আসবি, এটাই ফাইনাল। যদি না আসিস তাহলে হৃদয় তোর কাছে চলে যাবে। এই না না, আমি যাব তো। আচ্ছা, সময় মতো চলে এসো কিন্তু। হ্যাঁ যাব। তাহলে আজকে রাখি। বাই। ওকে বাই, গুড নাইট। এতক্ষণে একটু শান্তি লাগছে। কি মেয়ে রে বাবা, এমনভাবে কেউ ব্ল্যাকমেইল করে? আমি এতটুকু পিচ্ছি একটা ছেলে, আর আমার সাথে কিনা। যাই হোক, আমার জন্য ভালোই হয়েছে। আগে তো প্রতিদিন নিজের ইচ্ছেতেই যেতাম, কিন্তু কাল তো প্রিয়াঙ্কা নিজে আমাকে যেতে বলল। পরদিন সকালে একটু বেশি পরিপাটি হয়ে প্রিয়াঙ্কাদের কলেজে যাবার জন্য বের হলাম। তারপর চলে গেলাম প্রিয়াঙ্কাদের কলেজের সামনে। আজ আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। প্রিয়াঙ্কা আসছে, তবে একা। হাই, কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে এলাম। প্রিয়াঙ্কা কি যেন দেখছিল, বারবার আমার হাতের দিকে তাকাচ্ছিল। এই, তুমি কি খুঁজছো?
হ্যাঁ, না মানে কিছু না। হ্যাঁ না মানে এসবের মানে কি? আমার জন্য কিছু নিয়ে আসোনি? কি আনবো তোমার জন্য? না মানে আগে যা আনতে। ও, ফুলের কথা বলছো? সেটা কেন আনতে যাব? শুধু শুধু আমার টাকা নষ্ট হয়। আমার কথা শুনে প্রিয়াঙ্কা মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। এই, কি হলো তোমার? না কিছু না। তা আমাকে এখানে ডাকার কারণ কি? তেমন কিছুই না, আবার অনেক কিছু। মানে বুঝতে পারলাম না। সেটা পরে বুঝে নিও। এখন চলো আমার সাথে। কোথায়? তুমি আমার সাথে বাসায় যাবে। আমি কেন তোমার বাসা যাব? আর এইভাবে ভাইয়া শ্বশুর বাড়ি যেতে আমার ভালো লাগে না। শুধু কি তোমার ভাইয়া শ্বশুর বাড়ি? তা নয় তো কি। কিছু না, আমি এত কিছু বুঝি না। তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে, আমি এটুকুই জানি। আমি আজ যেতে পারবো না, অন্য একদিন যাব। তাহলে এখন হাসপাতালে যাবার জন্য রেডি হও। আমি এখনই হৃদয়কে ফোন করে ডেকে নিচ্ছি। এই না না, আমি যাব তোমার সাথে। কি রকম বিপদে পড়ে গেছি, কেমনভাবে ব্ল্যাকমেল শুরু করে দিয়েছে। আমার ভালোই লাগে না। কেন যে সেদিন রিমিকে রিকশায় ওঠাতে গেলাম, প্রিয়াঙ্কা একটা রিকশা ডাকলো। এই তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি? রিকশায় ওঠো জলদি। ও হ্যাঁ, উঠেছি। রিকশায় ওঠার পর আমার কেমন জানি লাগছিল। প্রিয়াঙ্কা হয়তো সেটা বুঝতে পেরেছে। ওই তুমি এমন করছো কেন? না কিছু না, এমনি। সত্যি করে বলো কি হয়েছে তোমার? তেমন কিছু না, কিন্তু তোমার সাথে যেতে কেমন জানি লাগছে। কেমন লাগছে মানে? কি আমার সাথে তোর যেতে কেমন লাগে তাই না? আর যখন ওই রিমার সাথে তুই রিক্সাতে করে ঘুরে বেড়াস তখন খুব মজা লাগে, আনন্দ পাস, তোর ফিলিংস আসে। আর কত কি, তাই না? শোন, তোর যেমন লাগার লাগুক, সেটা আমার দেখার বিষয় না। তুই চুপচাপ বসে থাকবি। আর শোন, আমাদের বাসায় যাবার পর তুই কোনো কথা বলবি না। আমি যা বলবো শুধু মাথা নাড়িয়ে যাবি। এই তুমি রাগ করো কেন? রাগ করবো না তো নাচবো নাকি? আমার সাথে যেতে কেমন লাগে এই কথা ভাবলেই আমার রাগ হচ্ছে। কি মন চাচ্ছে তোমার? এই একবার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কি অবস্থা করেছিলে, এবার আর সেটা হতে দিব না। এই যে আমি শক্ত করে ধরে রাখলাম, ধাক্কা মেরে ফেলে দিতে পারবে না। তোকে আর ধাক্কা মারার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু এখন তুই কোনো কথা বলিস না, আমার খুব রাগ হচ্ছে। কেন? আমি তো রাগ ওঠার মতো কোনো কথা বলিনি। তাহলে তোমার রাগ কেন হবে? সেটা তুই বুঝবি না। এখন একটু চুপ কর না প্লিজ। আমি আর কিছুই বললাম না। দেখে ভালো বুঝতে পারছি ভালোই রেগে আছে। বাকি রাস্তা আমি চুপচাপ ছিলাম। প্রিয়াঙ্কাদের বাসায় চলে গেলাম। ওদের বাসায় যেতে আমার কেমন জানি লাগছিল। বাসায় যাবার পর দেখি বাসা একদম ফাঁকা। আমার কেমন জানি ভয় করছিল। প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম, বাসায় কেউ নাই? না। তাহলে তো ভালোই হলো। এত খুশি হয়ে কোনো লাভ হবে না মিস্টার। আমি খুশি হয়েছি। তুমি বুঝলে কিভাবে? এটা ধরো আর বাসায় চলে যাও। হাতে একটা ডায়েরি ধরিয়ে দিয়ে বলল। আমি কিছু বলতে যাব তার আগেই প্রিয়াঙ্কা মুখ চেপে ধরল। এটা কি হলো? তুমি মুখ চেপে ধরলে কেন? আরে তখন যদি চেপে না ধরতাম বড় একটা মশা মুখে ঢুকে যেত। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে যা দেবার দিয়ে দাও, আমি বাসায় চলে যাই। কোনো লেনা দেনা চলবে না, সোজা বাসায় চলে যাও। ওই গাধা হা করে কি দেখা হচ্ছে? একটা বজ্জাত মেয়েকে দেখি। কি আমি বজ্জাত? তবে আজকে তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে প্রিয়াঙ্কা আমাকে ধরতে আসছে। আমি সোজা বাসা থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমাদের বাসায় চলে আসলাম। এই যে মিস্টার, আজকে সারাদিন কোথায় ছিলে? আর হাতে এটা কি? তোমাদের বাসায় গেছিলাম। তলে তলে এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না। তুমি যা ভাবছো তা কিছু না। তাহলে ডায়েরিটা আমাকে দাও দেখি, কি লেখা আছে? আরে বৌদি, ব্যাপারটা সেটা না। তাহলে ব্যাপারটা কি শুনি? কোনো ব্যাপার স্যাপার নেই। আমার খিদে পেয়েছে, খেতে দাও। তোমার বজ্জাত বোন এক গ্লাস জল পর্যন্ত খেতে দেয়নি। তাই তো বলি, আমার দেবরটার মুখ শুকনো কেন?
যাও ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি। আজকে প্রিয়াঙ্কা আমার সাথে এমন করলো কেন? তাহলে কি প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে? এইসব ভাবতে ভাবতে ডায়েরিটা টেবিলে রেখে ফ্রেশ হয়ে নাস্তা করে এসে শুয়ে আছি। তখনই মনে পড়ল ডায়েরিটার কথা। সঙ্গে সঙ্গে ডায়েরিটা পড়তে শুরু করলাম। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। যদিও একটু ঝগড়া করলো, তবে হাসিটা মুগ্ধকর ছিল। কি জানি মনটা কেমন। তার অসভ্য ইতর একটা ছেলে, কত বড় সাহস আমার হাত ধরে চুমু খেলো। ওর সাথে আমার ঘটে যাওয়া সব কিছু ডায়েরিতে লিখে রাখছি। শেষ লেখাটা পড়ে আমি চমকে গেলাম। বিশ্বাস করতে পারছি না, লেখাটা ছিল গতকালের। এমন একটা সময় শিহরণ জাগলো। আমি না হয় ভদ্রতার সুরে না বললাম, তাই বলে আদর করলো না। অফ ছিল কেন? আরে আমার ফোন চার্জে ছিল না। আর তুই একদম মিথ্যা কথা বলবি না, আমি জানি তুই ইচ্ছা করে ফোন অফ করে রেখেছিলি। সত্যি আমার ফোন অফ হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তা কি করা হচ্ছে শুনি? এই তো ফ্রেশ হয়ে বের হলাম, এখন তোমার সাথে কথা বলছি। প্রিয়াঙ্কার সাথে অনেকক্ষণ কথা হলো। 7 দিন পর বাসায় একটা অনুষ্ঠান করা হবে, ঠিক হয়ে গেছে। আর মাত্র 4 দিন পর নাকি অনুষ্ঠান। এখন বাসায় অনেক কাজ, আর বাবা ভাইয়াকে সাহায্য করা এই পিচ্চি ছেলে হিসেবে আমার দায়িত্ব। বাসায় লোকজন ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। আমার আবার বেশি দেখতে দেখতে 4 দিন কেটে গেল। আজকে অনুষ্ঠান, তখনই প্রিয়াঙ্কার ফোন আসে। তুমি কখন আসবে? কোথায় আসবো? আমাদের বাসায়। আমি আসতে পারবো না, বাসায় অনেক কাজ রয়েছে। তাছাড়া তুমি তো আসবেই, আমি কেন আসবো? হ্যাঁ তাই তো, তুই কেন আসবি বাসায়? এত সুন্দর সুন্দর মেয়ে রেখে কি আসতে ইচ্ছা করবে? তুই থাক ওই মেয়েগুলোকে নিয়ে, রাখি আমি। এই কথা বলে প্রিয়াঙ্কা লাইন কেটে দিল। এখন কি করি? মেয়েটা আমার উপর রাগ করলো, আর এমন সময় কি রাগ করলে চলে? উফ, ভালো লাগে না। অন্যদিকে প্রিয়াঙ্কা ভাবছে, শালা লুচ্চা, বাসায় তো সুন্দরী মেয়েরা আছে, এখন তো আমি পুরান হয়ে গেছি। তাই তো আমাদের বাসায় না এসে নিজের বাসায় মেয়ে নিয়ে আড্ডা দিবে। দাঁড়াও চাদু, আজ তো আমি যাব, তারপর সবার সামনে কিভাবে তোমাকে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এমন সময় প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার রুমে এলো। কিরে, তুই এখনো এই জামা পরে আছিস কেন? ওই বাসায় যাব এখনই। মা আমার ভালো লাগছে না। সে কিরে, তোর কি শরীর খারাপ নাকি? না মা, তুমি যাও তো, আমার ভালো লাগছে না। আর আমাকে বিরক্ত করো না, আমি যাব না। আচ্ছা, তোর যা ভালো লাগে তাই কর, কিন্তু শুন, এমন ভাবে বসে থাকিস না। আমরা রেডি হব, এখন তুইও হ। প্রিয়াঙ্কার মা রুম থেকে চলে গেল। অন্যদিকে সবাই রেডি হয়ে গিয়েছে, কিন্তু প্রিয়াঙ্কার মনে কোনো আনন্দ নেই। প্রিয়াঙ্কার ফোনে কল আসলো। হ্যালো জানু, আমার খুব ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে, খেয়ে নে যা। আমাকে ফোন করেছিস কেন? আরে তুমি রাগ করো কেন? আমি এখানে খাবার কোথায় পাবো? কেন, তোদের বাসায় কি কিছু রান্না হয়নি? রান্না কেন হবে না, অনেক রান্না হয়েছে। তাহলে খেয়ে নে যা। আরে আমি তো আমাদের বাসায় নেই, তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমাকে কোথাও দেখছি না, তাই ফোন করলাম। আমি রুমে বসে আছি। ও, তাহলে তুমি খেতে দিতে পারবে না? কিন্তু গেটের সামনে অনেকগুলো মেয়ে মিষ্টি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, আমি সেখান থেকে খাবো এখন? ওই শোন, একদম অন্য কোনো মেয়ের হাতে কিচ্ছু খাবি না। তুই একটু বাসার পিছন দিকে আয়। কেন, বাসার পিছনে কেন? বেশি কথা বলবি না তো, তোকে আসতে বলেছি, তুই আসবি, এত কথা কিসের? আমি সবাইকে এড়িয়ে প্রিয়াঙ্কাদের বাসার পিছনে চলে গেলাম। গিয়ে দেখি প্রিয়াঙ্কা আগে থেকেই দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। ওর নিজের বোনের জন্মদিন, কিন্তু ওর মনে হয় সেই দিকে কোনো খেয়ালই নেই। মাথার চুলগুলো এলোমেলো, মনে হয়
কান্না করছে। এই, তুমি আমাকে এখানে ডাকলে কেন? গেইটে তোকে থাকতে দেওয়া নিরাপদ না, তুই আবার কোনো মেয়ের প্রেমে পড়ে যেতে পারিস, তাই তোকে এখন বাসার ভিতরে নিয়ে যাব। কিন্তু গেট তো ওই দিকে। তোকে বাসার পেছনের গেট দিয়ে ঢুকে নিব। এই, পিছনের গেট দিয়ে তো চোরেরা যায়, আমি চোর নাকি? হ্যাঁ, চোরই তো তুই। ওই, আমি কি চুরি করেছি? কেন আমাকে? প্রিয়াঙ্কার কথা শুনে খুব হাসি পাচ্ছে আমার। তারপর প্রিয়াঙ্কা আমাকে নিয়ে বাসার ভিতরে চলে গেল। ওই, আমার সত্যি কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা, তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। প্রিয়াঙ্কা আমাকে একা বসিয়ে রেখে চলে গেল। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার হাতে খাবারের প্লেট আর জল নিয়ে হাজির। তারপর আমার মুখোমুখি বসলো, নিজে আমাকে খাইয়ে দিতে লাগলো। প্রিয়াঙ্কা খাইয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। কিছুক্ষণ পর আমার খাওয়া শেষ। ওই, তুমি সাজুগুজু করো নাই কেন? কার জন্য সাজবো? তুমি তো আসবে না বলে দিয়েছিলে। আমি তো মজা করছিলাম। এই, একটু সাজুগুজু করো না। না, আমি সাজবো না। তাহলে আর কি, আমি গিয়ে বাইরে যারা সেজেছে তাদের দেখতে থাকি। রুম থেকে এক পা বের হলে তোর খবর আছে। আচ্ছা, বের হব না। প্রিয়াঙ্কা তারপর আলমারি থেকে জামা বের করলো। জামা বের করে আনার পর প্রিয়াঙ্কা গিয়ে দরজা লাগিয়ে দিল। এই, তুমি দরজা বন্ধ করলে কেন? চেঞ্জ করবো নাকি? মানে, তুমি আমাকে ভিতরে রেখে চেঞ্জ করবে নাকি? হ্যাঁ, করলে কি হবে? আরে না, লোকে দেখলে খারাপ বলবে। কেন খারাপ কথা বলবে? আজ না হলে কাল তুমি তো আমার স্বামী হবেই। না, তারপরেও আমি গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকি। তোমার চেঞ্জ করা হয়ে গেলে না হয় আবার আসবো। ধুর, ভালো লাগে না। আচ্ছা, যাও তুমি। আমি রুমের বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা আমাকে ডাক দিয়ে বলল ওর হয়ে গেছে। তারপর প্রিয়াঙ্কাদের বাসার সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। তারপর শুরু হলো মূল অনুষ্ঠান। সবাই বৌদিকে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে আমি আর প্রিয়াঙ্কা দুষ্টুমিতে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি। প্রিয়াঙ্কা একদম আমার গায়ের সাথে লেগে আছে, কোনো মেয়ের দিকে তাকাতেই দিচ্ছে না। আর আমি চুলে জেল দিয়ে এত সুন্দর করে চুলগুলো স্টাইল করেছি, প্রিয়াঙ্কা সবগুলো এলোমেলো করে দিয়েছে। জন্মদিনের সব কাজ শেষ, আমি গিয়ে রুমে বসে আছি। কিছুক্ষণ পর সম্রাট, আমি তোমাকে আজ এখানে পরীক্ষা করতে এসেছিলাম। একটা মেয়েকে রাতের আধারে পেয়ে তার কোনো ক্ষতি তুমি করনি। তোমার চিন্তা ভাবনাটা আলাদা। এখন খোলা যাবে না, একবারে রাতে। প্রিয়াঙ্কাকে একটু দেখবো তো? বললাম তো, হবে না এখন। করব না বিয়ে, তোমার বোনকে। গেলাম আমি। আচ্ছা, যাও যাও। প্রিয়াঙ্কার মিষ্টি হাসিটা কানে ভেসে এলো, তাতেই মনটা শান্তি পেল একটু। মা আর ভাইয়া আমার রুমে এসে আমাকে পাঞ্জাবি দিয়ে পড়তে বলল। তারপর ভাইয়াই আমাকে রেডি করলো। সন্ধ্যার পর সব কিছু ঠিকঠাক, বিয়েটাও পড়ানো হয়ে গেল। সবাই আমাদের আশীর্বাদ করলো মন ভরে। সারাদিন বিয়ের টেনশনে কিছুই খেতে পারিনি, বেশ ক্ষুধা লেগেছে। মাকে বললাম কিছু খাবার দিতে, মুখের ওপর সোজা বলে দিল বউকে বলতে। কেমনটা লাগে? নতুন বউকে কি করে বলি এখন? সব চিন্তা বাদ দিয়ে নিজে খাবার নিয়ে বসে পড়লাম। এ ঘটনা দেখে সবাই হাসতে শুরু করলো। যাকগে, তাতে আমার কি। সবাই কেমন জানি ইয়ার্কি শুরু করলো। বাসর ঘরে যাবার জন্য মনটা কেমন জানি আকুপাকু করছে। বউটা একা একা আছে মনে হয়। সবার আশীর্বাদ আর ভাই বৌদির শয়তানি হাসি দেখে অবশেষে গেলাম বাসর ঘরে। আহা, বউটা ঘোমটা দিয়ে বসে থাকবে এমনটাই আশা ছিল, কিন্তু এ কি, কোথায় ঘোমটা? বউ আমার শাড়ি খুলে প্লাজো আর টি শার্ট পরে বিছানায় পায়ের ওপর পা তুলে মোবাইলে গেমস খেলছে। আজব, আমি কি স্বপ্ন দেখছি না অন্য কোনো গ্রহে এলাম? কিছুই মাথায় ঢুকছে না। কনফিউজটা ভিতরে নিয়ে বিছানায় বসে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছি। ও এসেছো তাহলে? কিন্তু কিসের কিন্তু আবার? তোমার শাড়ি কই? আর এসব কি পরেছো বাসর রাতে? কেন শাড়ি পরেই বাসর করতে হবে এমন কোনো কথা আছে নাকি? গরম লাগে, শরীর চুলকায় ওই শাড়ি পরলে, তাই এসব খুলে এটা পরেছি।
কোনো সমস্যা তোমার বরমশাই? এমনটা কোথাও শুনিনি তো আগে, তাই আর কি। ওই শাড়িটা বাদে বাসর রাতের বাকি সবই একই আছে। ও আচ্ছা, কই কই দেখি তো কি কি আছে। আগে লাইট তো অফ করো। ঠিক আছে, করলাম, কিন্তু এখন দেখবো কি করে? সবকিছুই দেখতে হয় না, কিছু অনুভব করে নিতে হয়। ও আচ্ছা, বুঝলাম। এই কথা ভুলেও আর অন্য কাউকে বলবা না, শুনলে সবাই হাসবে কিন্তু। বলবো না বরমশাই। এখন তো আর লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতে আসতে হবে না, কি বলো? আমার মনে হয় ওটাই ভালো ছিল, অন্যরকম একটা ভালোবাসা কাজ করতো। তবুও এখন আমি তোমার একমাত্র বউ, তাই আমি এখন থেকে যেভাবে বলবো ওভাবেই হবে। তা কি করতে হবে শুনি? তেমন কিছু না, শুধু কোনো মেয়ের দিকে নজর দিবা না, তোমার বুকে শুধু আমাকে রাখবে আর প্রচুর ভালোবাসা দিবে। ও ওকে, সেটা তো দিব। আর আদরটা? মন চাইলে দিও। এই কথাটা বলতেই আমি প্রিয়াঙ্কাকে বিছানার ওপর ফেলে আমি ওর ঠোঁটে গলায় কিস করতে লাগলাম। প্রিয়াঙ্কাও আমার সাথে ছাই দিতে লাগলো। তারপর প্রিয়াঙ্কার নাভিতে চুমু দেওয়ার সাথে সাথে প্রিয়াঙ্কা পাগলের মতো আমাকে জড়িয়ে ধরলো। তারপর প্রিয়াঙ্কার আমার টি শার্ট খুলে আমার বুকে, ঠোঁটে, গলায় সব জায়গাতেই চুমু দিতে লাগলো। আমিও প্রিয়াঙ্কার সাথে মিশে গেলাম অজানা এক সুখের উদ্দেশ্যে। অনেক শুনছেন, আর না, খোদা হাফেজ। হ্যালো বন্ধুগণ, তোমাদের অসীম ভালোবাসা প্রকাশে আজ আমরা বড় ভাই শালিজা খান ক্রাশ সিজন 2 সহ নিয়ে এসেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সবাইকে বড় ভাই শালিজা খান ক্রাশ সিজন 2 গল্পটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, এবং সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। ধন্যবাদ সবাইকে।